ড্রামা শুরু হয় জিয়াকে দেখিয়ে। সে তার ম্যারেজ সার্টিফিকেট দেখছিল আর অবাক হয়ে ভাবছিল, আমি আজকে এরকম একজনকে বিয়ে করে নিয়েছি যাকে আমি জানিও না, চিনিও না। আর আমি বিয়ের পরপরই জানতে পারলাম সে শহরের সব থেকে পাওয়ারফুল রাজনেতা। জিয়া সেখানে কালকের কথা ভাবছিল, যেখানে সে ম্যারেজ বেডরুমের বাইরে দাঁড়িয়ে চ্যানের জন্য অপেক্ষা করছিল। সেখানে দাঁড়িয়ে বারবার চ্যানকে মেসেজ করছিল। তখনই চ্যানের লাভার ওকে মেসেজ করে, চ্যান কখনোই তোমাকে বিয়ে করবে না, সে কখনোই তোমার বাচ্চাকে বাবার নামও দিবে না, কারণ সে আমাকে ভালোবাসে। সে এখন আমার বিছানায় আছে। এসব দেখার পর তো অনেক পেরেশান হয়ে যায়। অন্যদিকে জুনকে দেখানো হয় যে গাড়ির মধ্যে বসে তার ফিয়ন্সের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ওর ফিয়ন্সে কারোর সাথে পালিয়ে গিয়েছিল। যেখানে ড্রাইভার জুনকে বলছিল, বস আপনি এখন কি করবেন আর আপনার পরিবারকেই বা আপনি কি জবাব দিবেন। সেখানে জোন বলে, আমি আর কি বা বলবো, বিয়ে অনেক ঝামেলার কাজ। এ কথা বলে ও গাড়ি থেকে বাইরে আসে আর ওর চোখ সেখানে জিয়ার ওপরে যায়। ও তো জিয়াকে জিজ্ঞেস করে, মনে হচ্ছে সকাল থেকে তুমি কারোর জন্য অপেক্ষা করছো, কিন্তু সেই ব্যক্তি তোমাকে ধোঁকা দিয়েছে, কেননা আমরা একে অপরকে বিয়ে করে নেই। তা তো পুরোই অবাক হয়ে যায়। বর্তমানে ও তো জুনকে বলছিল, আমি আপনার জীবনে কোনো দখলদারি করব না, আমি শুধুমাত্র আমার বাচ্চার জন্ম সনদের জন্য বিয়ে করেছি, যাতে আমার বাচ্চার আগের জীবনে কোনো সমস্যা না হয় আর সে বাবার নাম পায়। এখানে জোন বলে, আমি আমার বাড়ির বড়দের কথা শুনে এই বিয়ে করেছি, তাছাড়া আমার পরিবারের সম্মান বাঁচানোর জন্য। রিয়া বলে, ঠিক আছে, আমার এখন জবে যেতে হবে, আমি এমনিতেই অনেক লেট হয়ে গেছি। আরও বাই বলে সেখান থেকে চলে যায়। সেখানে জোন ভাবে, আমি তার ব্যাপারে কিছু জিজ্ঞেসও করলাম না আর সে চলে গেল। তারপরে সিনে জোন একটা মিটিং এর জন্য তার হোটেলে যায়, যেখানে সবাই তার সম্মান জানানোর জন্য দাঁড়িয়েছিল। আমরা সে হোটেলে জিয়াকেও দেখতে পাই, মানে সে এখানেই কাজ করে। সেখানে স্টাফ সবাইকে বলছিল, আজকে আমাদের হোটেলের প্রেসিডেন্ট আসবে, তাই তোমাদের সবার অ্যালার্ট থাকতে হবে। অন্যদিকে জোন তো হোটেলের ভেতরে আসে, ও এক নজর জিয়াকে দেখতে পায়। ও ভাবছিল, তাকে আমার ওয়াইফের মতো দেখতে মনে হলো, আমার ওয়াইফ কি এখানে কাজ করে? সেখানে ওর মনে কনফিউশন ছিল, কারণ ও জিয়াকে ভালোভাবে দেখতে পায়নি। তারপর জোন তো মিটিং রুমে চলে যায়, কিন্তু ও এখনো জিয়ার কথাই ভাবছিল যে সে কি সত্যি আমার ওয়াইফ ছিল। তখনই দেখা যায় ও তো খাবার নিয়ে সেখানে এন্ট্রি মারে, কিন্তু ভুলে একজন লোকের সাথে ওর ধাক্কা লাগে। সে লোক তো সেখানে রেখে যায় আর বলে, তুমি কি অন্ধ নাকি, কিভাবে কাজ করতে হয় তাও জানো না? জিয়া সরি বলে আর বলে, আমি পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু সে ব্যক্তি বলে, তোমার আগে আমার জুতা পরিষ্কার করতে হবে, কারণ এগুলা অনেক বেশি দামি, যা তুমি এখন খারাপ করে দিয়েছো। ও বলে, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। তখনই সময় মতো জুন এসে তার হাত ধরে ফেলে আর সে লোকটার সিনিয়রকে বলে, আপনার কি মনে হয় তার মতো এত খারাপ লোক আমার মিটিং এ বসতে পারে? সিনিয়র তো ভয় পেয়ে যায় আর বলে, তাড়াতাড়ি করে জুনের কাছে ক্ষমা চাও। তখন তো ভয় সে লোকটা জুনের কাছে ক্ষমা চায়, কিন্তু জুন বলে, আমার কাছে নয়, তার কাছে ক্ষমা চাও, কারণ তুমি তার সাথে খারাপ ব্যবহার করেছ। তখন তো সে লোকটা জিয়ার কাছে ক্ষমা চায় আর বলে, আমি তোমার জুতা পরিষ্কার করতেও রাজি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ও তার পা সরিয়ে ফেলে আর বলে তার কোনো প্রয়োজন নেই। এখানে জুন বলে, এখন সবকিছু পরিষ্কার করো আর চুপচাপ এখান থেকে বের হয়ে যাও। জিয়া তো নার্ভাস হয়ে তাকে ধন্যবাদ জানায়। সেখানে জুনুকে বলে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ধন্যবাদ হয় না। এ কথা শোনার পর পরিতক ও পালিয়ে যায়। তারপর জিয়া তার কাছ থেকে বের হয় আর ভাবছিল, আমি তো ভাবতেও পারিনি মিস্টার হানজুন একজন পলিটিশিয়ান হওয়ার পাশাপাশি এত পাওয়ারফুল একজন সিইও। সেখানে ওর কাছে হানজুন আসে আর বলে, যদিও আমরা নামের হাজব্যান্ড ওয়াইফ, আমাদের একে অপরকে জানা উচিত। আর সেখানে জুন তাকে ভালোভাবে তার পরিচয় করায়। সেখানে জিয়াও তাকে তার নাম এবং তার পরিচয় বলে। সেখানে হানজুন ওকে বলে, আমি তোমাকে বাড়িতে নিয়ে আমার বাড়ি দেখাতে চাই। সেখানে জিয়া বলে, আমাকে ক্ষমা করবেন, কিন্তু সকাল থেকে আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে, তাই এখন বাড়িতে যাওয়া আমার জন্য অনেক জরুরি। সেখানে জুন ভাবে সিঙ্গেল মাদার হওয়া অনেক কঠিন কাজ। সে সারাদিন জব করে এবং তার ছেলের দেখাশোনাও করে। সেখানে জুন বলে, তাহলে আমি তোমাকে আমার কন্ট্যাক্ট শেয়ার করছি, যাতে ভবিষ্যতে কোনো কিছুর প্রয়োজন হলে তুমি আমাকে যোগাযোগ করতে পারো। আর সেখানেও তাকে তার কন্ট্যাক্ট শেয়ার করে। তারপরে সিনে জিয়া তার বাড়িতে পৌঁছে যায়, যেখানে জ্যান অনেক বেশি ড্রিঙ্ক করে পড়েছিল। আর সে জিয়ার বাচ্চাকে দেখে তাকে অনেক উল্টাপাল্টা কথা বলছিল। জিয়া তাই তার ছেলেকে ভেতরে পাঠিয়ে দেয় আর জ্যানকে জিজ্ঞেস করে, তুমি কেন কালকে বিয়ের সার্টিফিকেট নেওয়ার জন্য আসোনি? সেখানে জ্যান বলে, আমি ব্যস্ত মানুষ, আমার কাছে সময় ছিল না। সেখানে জিয়া বলে, কিন্তু কালকে তুমি অন্য আরেকটা মেয়ের সাথে ঘুমিয়েছিলে।
তখন তোমার কাছে কি সময় ছিল? এখানে জ্যান বলে, আমি অনেক বড় কোম্পানির একজন অধিকারী, তাই একদমই যায় আসে না আমি কয়জন মেয়ের সাথে ঘুমিয়েছি। এটা পুরুষের অভ্যাস হয়, তাই তোমার তো এসব সহ্য করতে হবে। তুমি যে আমার সামনে দাঁড়াবে তার কোনো যোগ্যতা তোমার নেই। সেখানে জিয়া বলে, আমি সব সময় জব তোমার কারণেই করেছি আর তোমাকে অনেক সাপোর্ট করেছি, আর আমি সব সময় আমার বাচ্চাকে একাই পেলেছি। সেখানে জ্যান বলে, কান খুলে একটা কথা শুনে রাখো, আমি আজ পর্যন্ত তোমাকে টাচও করিনি। কি জানি 6 বছর আগে তুমি কার সাথে নাইট স্পেন্ড করেছিলে আর কার নাজায়েজ সন্তানকে নিয়ে তুমি আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছ। সেখানে জিয়া বলে, কি সে রাতে আমার সাথে তুমি ছিলে না? এখানে 6 বছর আগে সে জিন দেখানো হয়। জিয়া তো জানতোই না তার বাচ্চার বাবা আসলে কে। ও তো জ্যানকে তার বাচ্চার বাবা ভাবতো, আর তাই ও জ্যানকে বিয়ে করে তার বাচ্চাকে নাম দিতে চেয়েছিল। সেখানে জুনের সে কার্ড তো নিচে পড়ে যায়, আর এটা আবার জ্যান দেখে ফেলে। ও তো রেগে সেখানে ওকে বলছিল, তুমি কোন জঙ্গলি লোকের সাথে দেখা করে এসেছো আমাকে বলো। সেখানে জিয়া কান্না করে আর বলে, তুমি যদি আমার বাচ্চার বাবা না হও তাহলে আমার বাচ্চার বাবাকে আমাকে বলো, জলদি বলো সে রাতে আমার সাথে কে ছিল। তখনই মিং নামের সে মেয়ে আসে আর বলে, আমি তোমাকে বলছি, সে রাতে মাতাল করে আমি তোমাকে অন্য আরেকটা পুরুষের রুমে পাঠিয়েছিলাম যাতে আমি জ্যানকে পেতে পারি, আর আমি তো জ্যানকে অনেক ভালোবাসি। সেখানে জ্যান ওকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি এ বাচ্চা রেখো না, কিন্তু এ বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য তুমি প্রায় পাগল হয়ে গিয়েছিলে আর তাকে জন্ম দিয়েছ। জিয়া রেগে ওকে জ্বর মারে আর বলে, তুমি অনেক নিচু মানুষ, তুমি কেন আমার জীবন বরবাদ করেছ। কিন্তু জ্যান তো ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। শব্দ শুনে তার ছেলে বাইরে আসে আর সে তার মাকে রক্ষা করছিল। সেখানে জ্যান ওকে বলে, এখনই তোমার নাজায়েজ বাচ্চাকে নিয়ে এখান থেকে বের হয়ে যাও, আমি পরে তোমার সাথে হিসাব কিতাব সমান করব, কারণ মিং আর আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে। এ কথা বলার পর তো ও চলে যায়। অন্যদিকে জুনকে তার ড্রাইভার বলছিল, বস আমরা 6 বছর আগের সেই মেয়ের খোঁজ অনেক নেওয়ার চেষ্টা করেছি কিন্তু কোনো খোঁজই পাইনি। সেখানে জুন ভাবে, 6 বছর আগে আমি জানি অনেক খারাপ কাজ আমি করেছি, আমি তখন মাতাল ছিলাম আর বুঝতেই পারিনি আমি কি করছি। যদি আমি সেই মেয়েকে খুঁজে পেতাম আর তাকে সবকিছু বোঝাতে পারতাম, তার কাছে ক্ষমা চাইতে পারতাম আর তাকে আমার সাথে আসতে বলতাম। জুন ড্রাইভারকে জিজ্ঞেস করে, আমার পরের শিডিউল কি? সেখানে ড্রাইভার বলে, আপনার একটা হসপিটাল ইন্সপেকশন করতে হবে। সেখানে জুন বলে, ঠিক আছে আমাকে সেখানে নিয়ে যাও। অন্যদিকে জিয়া তো বাড়ি ছাড়া হয়ে গেছে, তাই ও তার বাচ্চাকে নিয়ে রাস্তায় ঘুরছিল আর ও বুঝতেই পারছিল না ও এখন কোথায় যাবে, আর তুষারপাতের মধ্যেই সে অজ্ঞান হয়ে যায়। জিয়ার ছেলের জ্বর এসেছিল, তাই ও বুঝতে পারছিল না এখনো কি করবে, আরো কান্না করছিল। তখনই সেখানে জুনের গাড়ি এসে থামে, আরো জলদি করে সেখানে তাকে হসপিটালে নিয়ে যায়। তার কিছুক্ষণ পর জুন দেখতে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে তার বাচ্চার খেয়াল রাখতে রাখতে ঘুমিয়ে গেছে। জুন তার শরীরে অনেক আঘাত দেখতে পায়, আরও ভাবছিল তার সাথে কি হয়েছে, কে সে পার্সন যে তাকে এত আঘাত করেছে। জুন তো সেখানে আস্তে করে নক করে আর সে শব্দে জিয়া উঠে যায়। জিয়া তার কাছে যায়, তাকে ধন্যবাদ জানায় আর বলে, আমার ছেলের ফিভার এখন কমে গেছে। জুন ওকে জিজ্ঞেস করে, তোমার এত আঘাত কিভাবে লেগেছে? তখন তো জিয়া অনেক নার্ভাস হয়ে যায় এবং বাহানা বানাতে শুরু করে। এখানে জুন তার হাত ধরে আর বলে, আমি আমার ওয়াইফকে এরকম ভাবে দেখতে পারবো না। আর ও সেখানে জিয়াকে নার্সের কাছে নিয়ে যায়। সেখানে নার্স জিয়াকে ভালোভাবে চেক করে আর সে অবাক হয়ে জুনকে দেখে আর বলে, আমার তো বিশ্বাস হচ্ছে না আজকালকার হাজব্যান্ড তার ওয়াইফকে এরকম ভাবে মারতে পারে। আর সে জিয়াকে বলছিল, আপনার তো এরকম হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত, তারা এক ধরনের রাক্ষস হয় যারা তাদের ওয়াইফকে একদমই ভালোবাসে না। কিন্তু সবকিছুই শুনতে পাচ্ছিল। সেখানে জিয়া নার্ভাস হয়ে যায় আর বলে, আপনি ভুল ভাবছেন। সেখানে নার্স বলে, আপনি ভয় পাবেন না, আমি বুঝতে পারছি সে আবারও আপনার সাথে এরকম করতে পারে। সেখানে নার্স তো চলে যায়। জুন ওর কাছে আসে আর ওকে জিজ্ঞেস করে, এখন আমাকে বলো তুমি এত আঘাত কিভাবে পেয়েছো? তোমার বাচ্চার বাবা কি তোমাকে মেরেছে? জিয়া তো চুপ হয়ে যায়। সেখানে জুন ওকে বলে, তুমি আমাকে সবকিছু শেয়ার করতে পারো, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমি সব খারাপ কন্ডিশনেও তোমার পাশে থাকবো। জিয়া বলে, 6 বছর আগে আমার সাথে এরকম কিছু হয়েছিল যার নিশানি আমার সন্তান, আর আমি পাস্টের ব্যাপারে আপনার সাথে কোনো কথাই বলতে চাই না। জিয়া বলে, সবারই পাস্ট হয়, এর মানে এটা নয় যে তুমি তোমার প্রেজেন্টকে খারাপ করে ফেলবে। তোমার সব থেকে বেশি নিজের খুশির ওপরে মনোযোগ দেওয়া উচিত, আর আমিও তোমার পাশে আছি। জিয়া তার কথা শুনে অনেকটাই হ্যাপি হয়। তার কিছুক্ষণ পর জিয়া ঘুমিয়ে পড়ে। জুনুকে অনেক ভালোবেসে চাদর উড়াচ্ছিল আর ভাবছিল, 6 বছর আগের মেয়েটা আবার সে নয়তো। আমি এসব কি ভাবছি, এগুলো শুধুমাত্র কল্পনাই হতে পারে।
ও তারপর সেক্রেটারিকে কল করে আর বলে যাই হোক যে কোনো ভাবেই হোক সে মেয়েকে খুঁজে বের করো। অন্যদিকে জিয়ার ঘুম ভাঙার পর ওকে ওর ছেলে বলে মা আমি পানি খাবো। জিয়া তখন জলদি করে ওঠে এবং তার বাচ্চাকে পানি দেয়। তখনই চান মিং এবং তার ছেলেকে নিয়ে সেখান দিয়েই যাচ্ছিল আর ভেতরে চলে আসে, কারণ তারা জিয়াকে দেখে ফেলেছিল। জিয়া ওদের দেখার পর পেরেশান হয়ে যায়, জিজ্ঞেস করে তোমরা এখানে কি করছো। মিং বলে আমরা তো আমাদের ছেলেকে ভ্যাকসিন দেওয়ার জন্য এসেছি। জিয়া বলে আমি তোমাদের সাথে ঝগড়া করতে চাই না, আমার ছেলের শরীরও ভালো না, তাই চুপচাপ এখান থেকে বের হয়ে যাও। সেখানে জ্যান বলে তোমার এরকম যোগ্যতা নেই যে তুমি আমার সামনে এরকম ভাবে কথা বলছো। তুমি যদি 6 বছর আগে আমার পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথা না বলতে কবে আমি তোমাকে ছেড়ে দিতাম। তাছাড়া কোনো দিক দিয়েই তুমি আমার যোগ্য না। আমি তো শুরু থেকে মিংকেই ভালোবাসি আর এখন তার সাথে আমার ছেলেও আছে, আর তুমি তো আমার জন্য কিছুই না। সেখানে মিং বলে তুমি কি জানো তোমাদের মতো মহিলাদেরকে কি বলা হয়। জ্যান যখন আমাকে ভালোবাসে এবং লিগালি আমার বাচ্চার বাবা, তোমার মতো মেয়েকে তার মিস্ট্রেস বলা হবে। এসব শোনার পর তো জিয়ার ছেলে রেগে যায় এবং মিংকে ধাক্কা দিয়ে বলে আমার মায়ের সাথে ভালোভাবে কথা বলবে। এখন তো মিংও অনেক বেশি রেগে যায় আর কিছু করতেই যাবে তার আগে জুন তার হাত ধরে ফেলে। আরও তো মিংকে অনেক জোরে ধাক্কা দেওয়ার ফলে তাকে হাত লাগানোর চেষ্টাও করবে না। মিং তাকে দেখার পরপরই বলছিল এটা আবার কোন পুরুষ, তোমার ক্যারেক্টার তো অনেক বেশি খারাপ, 6 বছর আগে কারোর সাথে শুয়ে পড়েছ, তারপর জ্যানকে ফাঁসিয়েছ আর এখন একে। তুমি কি তার বিছানায়ও চড়ে গেছো। তোমার মতো মেয়েদের তো ডুবে মরা উচিত। এবার তো জোন অনেক বেশি রেগে যায় আর বলে সে আমার ওয়াইফ হয় তাই মুখ সামলে কথা বলো। জ্যান তো শকড হয়ে যায় আর বলে আপনি কি তার ব্যাপারে কিছু জানেনও। সে একজন নষ্টা মেয়ে যে 6 বছর আগে কারোর সাথে নাইট স্পেন্ড করেছে আর সে নাজায়েজ সন্তানকে নিয়ে সে ঘোরাফেরা করছে। আমার তো মনে হয় না এরকম টাইপের মেয়েদেরকে আপনার বিয়ে করা উচিত। এখানে জুন তার পাস্টের ব্যাপারে সবই বুঝতে পারে আর সবকিছু ইগনোর করে জিয়াকে বলে তোমার এসব কথায় কান দিতে হবে না। জিয়ান তো এবার অনেক বেশি ভরকে যায় আর ওর কলার ধরে আর ও জুনকে বলে বদমাশ লোক, আমি তোমাকে সাহায্য করছি আর তুমি আমার উপরই তেজ দেখাচ্ছ। এবার তো জুন রেগে যায় আর তাকে ঘুষি মারে। আর সেখানে জলদি করে হসপিটালের টিমকে কল করে আর বলে জলদি করে এখানে আসো। জ্যান এসব দেখে বিদ্রুপ করে আর বলে তুমি নিজেকে কি মনে করো। ততক্ষণে সেখানে হসপিটালের সব গার্ডদেরকে নিয়ে ডাইরেক্টর চলে আসে। জুন তো ডাইরেক্টরকে বলে আমি তো জানতামই না আপনাদের হসপিটালে এরকম লোকেরা এসে ঝামেলা করে। তারা তো এখানে এসে আমার ওয়াইফ এবং বাচ্চাকে অনেক বেশি প্যারেশান করছে। সেখানে ডাইরেক্টর বলে তারা এরকম করবে আমি তো বুঝতেই পারিনি, আর গার্ডদেরকে বলে তাদেরকে পুলিশের কাছে নিয়ে যাও আর অভিযোগ করবে তারা হসপিটালে এসে গুন্ডাগিরি শুরু করে দিয়েছে। জ্যান বলে আপনি আমার সাথে এরকম করতে পারবেন না, আমি তো আমার বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার জন্য এসেছি। সেখানে ডাইরেক্টর বলে হসপিটালের ফুটেজ আছে যেখানে দেখাই যাচ্ছে তোমরা কিভাবে গুন্ডাগিরি শুরু করে দিয়েছো। জ্যান তো চিল্লাতে শুরু করে কিন্তু কোনো কাজই হয় না, তাকে গার্ডেরা বাইরে নিয়ে যায়। সেখানে জ্যান তো সে হোটেলের নাম বলতে বলতে গিয়েছিল, তাই সেখানে জুন তো পেরেশান হয়ে যায় আর ওকে জিজ্ঞেস করে আমি জানতে চাই আসলে 6 বছর আগে তোমার সাথে কি হয়েছিল, তুমি কি আমাকে বলবে। সেখানে ও তাকে সবকিছু খুলে বলে কিভাবে জ্যান ওকে ট্রাক দিয়ে অন্য আরেকজনের রুমে পাঠিয়ে দিয়েছিল। সব শোনার পর জুন বলে এত নীচ মানুষ আমি একটাও দেখিনি। অন্যদিকে জিয়ার বাচ্চা হান যখন দেখতে পায় সে ব্যক্তি তার মাকে এত প্রোটেক্ট করছে, সে তো জুনকে বলে আপনি তো আমাদের জন্য সুপার হিরো। সেখানে জিয়া বলে আমি তো বুঝতেই পারছি না আমি কিভাবে আপনার শুকরিয়া করব। জুন বলে তার কোনো প্রয়োজন নেই। হান তো জুনের হাত ধরে আর বলে আমি চাই আপনি এরকম ভাবে আমাদের রক্ষা করেন। সেখানে জুনও তার হাত ধরে আর বলে আমি তোমাকে প্রমিস করছি আজকের পর থেকে তোমাকে আর তোমার মাকে কেউ গুলি করতে পারবে না। তারপরের দিন তার ছেলেকে ডিসচার্জ করা হয়েছিল তাই তারা প্যাকিং করছিল। কিছুক্ষণ পর সেখানে জুন আসে। জিয়া বলে আমি চাই আপনি আমাদের জন্য একটা ভাড়া বাড়ির ব্যবস্থা করে দেন। জুন বলে আমার কাছে একটা ভাড়া বাড়ি আছে যেখানে আরামে তোমরা থাকতে পারবে। সে বাড়ির মালিক অ্যাব্রোডে থাকে। নতুন বাড়ির কথা শোনার পর তো ছেলে অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর খুশি হয়ে বলছিল মা আমরা নতুন বাড়িতে যাব। তারপর ও তাদেরকে নতুন বাড়িতে নিয়ে যায়। জিয়া সেখানে জুনকে অনেক মজার মজার খাবার বানিয়ে খাওয়ায়। খুশি হয়ে বলে আমি তো জানতামই না তুমি এত মজার খাবার বানাতে পারো। তারা দুজনে যখন কথা বলছিল তখনই বাচ্চা হঠাৎ করে বলে বসে আমি কি আঙ্কেলকে বাবা বলতে পারবো। সেখানে জিয়া বলে না তুমি তাকে বাবা বলতে পারবে না, তোমার জন্ম সনদের জন্য আমি ওনাকে বিয়ে করেছি আর আঙ্কেল তোমার বাবা হতে চায় না। জিয়া জুনকে বলে কিছু মনে করবেন না, আসলে ও তো ছোট তাই এসব বলছে। সেখানে জুন বলে কোনো ব্যাপার না, সে আমাকে যা বলে ডাকতে চায় বলতে পারে, আমার এতে একদমই খারাপ লাগবে না।
আরও তো সেখানে হানকে অনেক বেশি আদর করছিল। তারপর খাবার খাওয়ার পর তো জুন চলেই যাচ্ছিল। তখন জিয়া বলে, আমি আপনার এতগুলো সময় নষ্ট করে দিয়েছি, আর এখন তো রাতও হয়ে গেছে। সেখানে জুন বলে, তোমার ফ্ল্যাটের সামনেই আমার আরেকটা ফ্ল্যাট আছে। জিয়া তো অবাক হয়ে ভাবছিল সে আবার কবে আমার ফ্ল্যাটের সামনে ফ্ল্যাট কিনলো। সেখানে জিয়া আবারও তাকে ধন্যবাদ জানায়। জুন বলে, তুমি যদি আমাকে ধন্যবাদ জানাতেই চাও তাহলে আবারও আমাকে খাবার বানিয়ে খাইও। জিয়া খুশি হয়ে বলে, হ্যাঁ অবশ্যই। তারপরে সিনেও কাজের জন্য হোটেলে যায়, আর সেখানেই তার ছেলের জন্য স্কুল দেখছিল। তখনই ওর কাছে বান্ধবী আসে আর ওকে বলছিল, তুমি এই টেমপ্লেট কেন দেখছো? জিয়া বলে, আমি এখানে আমার ছেলের অ্যাডমিশন করাতে চাই। সেখানে ওর বান্ধবী বলে, এই স্কুল তো আমাদের শহরের সব থেকে হাইফাই স্কুল, তার এক্সপেন্সও অনেক বেশি হয়, আর সেখানে সব বড়লোক বাচ্চারা পড়ে, কি জানি তুমি তাকে অ্যাডমিশন দিতে পারবে কিনা। জিয়া বলে, আমি জানি আমার কাছে বেশি টাকা পয়সা নেই, কিন্তু আমি সম্পূর্ণ চেষ্টা করব আমার বাচ্চাকে ভালো ফিউচার দিতে। তারপর কাজ শেষ করার পর ও বাড়িতে যায়, আর সেখানে অনেক টেনশনে ছিল। সেখানে জুন আসে আর বলে, এটা খেয়ে নাও, ভালো লাগবে। সেখানে জুন বুঝতে পারে সে অনেক টেনশনে আছে, তাই ওকে জিজ্ঞেস করে কি হয়েছে। জিয়া সেখানে ওকে অ্যাভয়েড করার চেষ্টা করে, কিন্তু ও বলছিল, তুমি কি এখনো আমাকে বাড়ির মানুষের মতোই ট্রিট করো? তখন জিয়া তাকে বলতে বাধ্য হয়, আমি আমার বাচ্চাকে স্কুলে অ্যাডমিশন করাতে চাই, কিন্তু ভালো কোনো স্কুলে আমি তাকে অ্যাডমিশন করাতে পারছি না। সেখানে জুন তাকে একটা ফর্ম দেয়, যেখানে জুন তার বাচ্চার জন্য সব থেকে ভালো স্কুলের অ্যাডমিশন পেপার নিয়ে এসেছিল। সেখানে জুন ওকে বলে, যেদিন তোমার ছেলের সাথে প্রথম আমার দেখা হয়েছিল সেদিন থেকে আমি তার জন্য স্কুল খুঁজছি, কিন্তু এ ব্যাপারে আমি আগে তোমার সাথে কথা বলতে পারিনি। যদি হানের এই স্কুল পছন্দ হয় তাহলে আমি তার এডমিশন এখানেই করিয়ে দিব। কথা শোনার পর তো জিয়ার খুশির কোনো ঠিকানাই ছিল না। আরও হঠাৎ করে জুনকে হাঁক করে বসে। যেখানে জুন ভাবছিল তার স্পর্শ কেন আমার এত চেনা পরিচিত মনে হচ্ছে। জিয়া তার ভুল বুঝতে পারে, সরে যায় আর বলে, সরি, আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। তারপরে সিনে জুন তাকে স্কুলে নিয়ে যায়। সেখানে হান তো অনেক হ্যাপি ছিল, কারণ তার এডমিশন এত বড় একটা স্কুলে হচ্ছিল। সেখানে জুনের কাছে কল আসে, তাই ও বলছিল, তোমরা ভেতরে যাও, আমি একটু পরেই আসছি। তার যাওয়ার কিছুক্ষণ পরই চ্যান মিংকে নিয়ে সেখানে আসে। মিং তো সেখানে জিয়াকে দেখে অনেক অবাক হয়, আরও ভাবছিল সে এত বড় স্কুলে কি করছে। অন্যদিকে জিয়া স্কুলের সে প্রিন্সিপালের সাথে তার ছেলের অ্যাডমিশনের ব্যাপারে কথা বলছিল। তখনই ভেতরে চ্যান আসে আর বলে, তোমার কি মনে হয় তুমি এতটা যোগ্য হয়ে গেছো এখানে তোমার ছেলেকে ভর্তি করাবে? সেখানে জিয়া বলে, আমি তো এখানে আমার ছেলের অ্যাডমিশনই করাচ্ছি। চ্যান বলে, তুমি এতটা যোগ্য না তোমার ছেলেকে এখানে ভর্তি করাবে, কারণ তার বাবারই তো কোনো খোঁজ খবর নেই। জিয়া বলে, মুখ সামলে কথা বলো, এটা অনেক সম্মানজনক একটা জায়গা, এখানে এসব কথাবার্তা বলা একেবারেই ঠিক নয়। কিন্তু মিং আর চ্যান তো অনেক বেশি ক্ষেপেছিল আর অনেক কথা শোনাতে শুরু করে। তখনই পেছন থেকে চ্যান আসে আর বলে, এখানে সবকিছু কি চলছে? পেছন থেকে প্রিন্সিপাল বলে, মিস্টার জুন, আপনি এখানে আসার কষ্ট কেন করেছেন? আর সেখানে তো ভাইস প্রেসিডেন্টও চলে আসে, আর সেও জুনকে দেখার পর অনেকটাই ঘাবড়ে যায়। আর তারা জুনকে বলছিল, আপনি কেন এখানে আসার কষ্ট করেছেন, আমাদেরই ডেকে নিতেন। চ্যান তো এসব দেখার পর অনেকটাই অবাক হয় আর জিজ্ঞেস করে, আপনারা কেন তাকে এত সম্মান দিচ্ছেন? সে 2 পয়সার একটা লোক, যে কিনা নাজায়েজ বাচ্চাকে নিয়ে স্কুলে এসেছে। ভাইস প্রিন্সিপাল তো রেগে যায় আর বলে, তুমি জানো তুমি কার ব্যাপারে কথা বলছো? সে আমাদের স্কুলের ফাউন্ডার। চ্যান তো অনেক বেশি অবাক হয়ে যায়। সেখানে ভাইস প্রিন্সিপাল ওকে বলে, আপনার ছেলে এখানে ভর্তি হতে পারবে না, চুপচাপে স্কুল থেকে বের হয়ে যান, না হলে গার্ডকে বলে আমাকে বের করতে হবে। আর প্রিন্সিপাল সেখানে জুনকে বলছিল, আপনি আপনার ওয়াইফ এবং বাচ্চাকে স্কুল ঘুরিয়ে দেখান। আর সবাইকে নিয়ে যায় স্কুল দেখানোর জন্য। সবার যাওয়ার পর মিং বলছিল, এখন আমাদের বাচ্চার ভবিষ্যতের কি হবে? আমরা আমাদের বাচ্চাকে কিভাবে এই স্কুলে ভর্তি করাবো? চ্যান বলে, কিছু না কিছু করে তো ওকে এখানে ভর্তি করাতে হবে। মিং তো সেখানে দৌড়ে ভাইস প্রেসিডেন্টের কাছে যায় আর তার হাত ধরে অনেক বেশি রিকোয়েস্ট করতে শুরু করে। সেখানে প্রিন্সিপাল বলে, তোমার যদি ক্ষমা চাওয়ারই থাকে তাহলে মিস্টার হানজনের কাছে ক্ষমা চাও। তখন তো মিং সেখানে হাত জোর করে তার কাছে রিকোয়েস্ট করতে শুরু করে আর বলছিল, আমাদের ভুলের জন্য প্লিজ আমাদের বাচ্চাদের ক্ষতি করবেন না। কিন্তু প্রিন্সিপালকে বলে, আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, আপনিই বোঝেন। এখানে প্রিন্সিপাল বলে, ঠিক আছে, আমি তোমাদেরকে ক্ষমা করলাম, কিন্তু তোমাদের বাচ্চা এই স্কুলে পড়তে পারবে কিনা তার উপরেই নির্ভর করে, আর এটাই তোমাদের শেষ সুযোগ। মিং এবং তার ফ্যামিলি তো হ্যাপি হয়ে যায়। অন্যদিকে ক্লাস শেষ করার পর হান তার মায়ের কাছে আসে আর বলে,
মা আঙ্কেল কি আসেনি? জিয়া বলে তোমার আঙ্কেলের কাছে অনেক কাজ ছিল তাই সে আসতে পারেনি, কিন্তু তোমার মা তো এসেছে তাই চলো বাড়িতে চলো। আন আপসেট ছিল, তবুও তার মায়ের সাথে চলে যায়। কিন্তু বাড়িতে যাওয়ার পরও তার ব্যবহার অন্যরকম ছিল এবং সে অনেক বেশি আপসেট ছিল। আর খাবারও ঠিক মতো না খেয়ে ভেতরে চলে যায়। জিয়া আর সেখানে জন্তু অনেক বেশি পেরেশান হয়ে যায় এসব কিছু দেখে। জন্তু জিয়াকে জিজ্ঞেস করে কি হয়েছে। জিয়া বলে আমি তো জানি না। তারপর জিয়া তো হানের কাছে যায় আর ওকে জিজ্ঞেস করে আমার ছেলের কি হয়েছে, তুমি কি তোমার মায়ের কাছে কিছু লুকাচ্ছ? সেখানে হান বলে জ্যান আঙ্কেলের ছেলে আজকে আমার কাছে এসেছিল। সে আমাকে বলেছে তুমি এবং আঙ্কেলে নাকি নকল বিয়ে করেছো, তোমরা একে অপরকে ভালোবাসো না আর আমি আঙ্কেলের জন্য বোঝা। জিয়া বলে সবকিছু মিথ্যা কথা, আমি এবং তোমার আঙ্কেল একে অপরকে অনেক বেশি ভালোবাসি আর তুমি তো দেখতেই পাও সে আমাদেরকে কিভাবে রক্ষা করে। জিয়া সব মিথ্যা বলছিল কিন্তু ওর ছেলে সবই বিশ্বাস করে। বাইরে দাঁড়িয়ে জন্তু সবকিছুই শুনতে পায়। কিছুক্ষণ পর ও জিয়াকে বলে আমি সবকিছুই শুনতে পেরেছি। জিয়া বলে আমাকে ক্ষমা করবেন কিন্তু আমার বাচ্চা অনেক সেনসিটিভ, কারণ ছোটবেলা থেকে সে বাবার ভালোবাসা পায়নি তাই সে সব কথা আমাকে মিথ্যা বলতে হয়েছে। আমি চাইনি সে কষ্ট পাক, তাই প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। জুন বলে আমার কাছে তোমার ক্ষমা চাইতে হবে না, আমি হানকে অনেক বেশি পছন্দ করি তাই আমি এই ব্যাপারে অনেক ভেবেছি। জিয়া বলে কি কি ভেবেছেন আমি বুঝতে পারলাম না। জুন বলে আমি চাই বিয়েটা সত্যি হয়ে যাক আর আমরাও সত্যিকারই কাপল হয়ে যাই। জিয়া শকড হয়ে বলে এরকম হতেই পারে না, আমি তো এই ব্যাপারে কখনোই ভাবিনি, তাছাড়া আমাদের স্ট্যাটাসও অনেক বেশি আলাদা। আপনি এত বড় একজন ব্যক্তি, আমি আপনার যোগ্য হতেই পারবো না, তাছাড়া আপনি আমাদের প্রতি অনেক অনুদান করেছেন। জুন বলে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। সেখানে জুন আর কিছু বলবে তার আগেই জিয়া তো চলে যায়। অন্যদিকে জুন তো এইসব দেখার পর অনেক গম্ভীর ভাবনায় চলে যায় আর হানকে নিয়ে বাইরে চলে যায় খেলা করার জন্য। এখানে হান তো অনেক বেশি মজা করে। জুন তার ছেলেকে এত বেশি হ্যাপি দেখে ও তো অনেক বেশি হ্যাপি হয়, আরো খুশি হয়ে ভিডিও বানাচ্ছিল কারণ সে প্রথমবার তাকে এত হ্যাপি দেখেছে। সব শেষ হওয়ার পর জুন যখন বাড়িতে আসে তখন ইয়ান নামের একটা মেয়েও বাড়িতে আসে, যে ছোটবেলা থেকে ওকে পছন্দ করত। কিন্তু জুন ওকে দেখার পর অনেক বেশি অবাক হয় আর জিজ্ঞেস করে তুমি কখন আসলে। ইয়ান বলে আমি বিদেশ থেকে ফিরেছি আর সবার আগে আপনার কাছেই এসেছি। তখনই ইয়ানকে নিয়ে আবার সেখানে জিয়াও চলে আসে। ইয়ান তো জিজ্ঞেস করে তারা কে। সেখানে জুন বলে জিয়া আমার ওয়াইফ এবং হান আমার বাচ্চা। ইয়ান বলে আপনি কিভাবে বিয়ে করতে পারেন, তাও আবার এক বাচ্চার মাকে, আপনি তো জানেনই আমি আপনাকে কত পছন্দ করি। জুন বলে ছোটবেলা থেকে আমি তোমাকে ছোট বোন হিসেবে দেখেছি, এর থেকে বেশি আমি তোমাকে কখনোই কিছু ভাবিনি। ইয়ান তো অনেক আপসেট হয়ে যায় আর বলে আমি আপনাকে ঘৃণা করি আর কান্না করতে করতে চলে যায়। জিয়া তো কিছুই বুঝতে পারে না এসব কি হচ্ছে। তারপরে সিনে জুন দুজনকে নিয়ে নতুন বাড়িতে যায়, মানে নতুন বাড়িতে শিফট করা ছিল আর বোঝাই যাচ্ছিল সে জিয়াকে নিয়ে অনেক সিরিয়াস হয়ে গেছে। তাই জুন এখন চায় না তারা আর বাড়ি ভাড়া দিয়ে থাকুক। হান ভেতরে যাওয়ার পর অনেক খেলনা দেখতে পায় আর অনেক বেশি খুশি হয়। সেখানে জুন বলে আমি এসব কিছু তোমার জন্যই কিনেছি। এখন তো হান সেখানে তাকে বাবা বলেই ডাকছিল আর এতে ওর কোনো সমস্যাও ছিল না। তারপর রাতে একেবারে এক পরিবারের মতো তিনজন ঘুমাচ্ছিল। হানকে ঘুম পাড়ানোর পর সে বেরিয়ে আসে। জিয়া ওকে জিজ্ঞেস করে আপনি কোথায় যাচ্ছেন আর আমি এখন কোথায় ঘুমাবো। এখানে জুন বলে এখন থেকে তুমি আমার ওয়াইফ, তুমি জানো তোমার এখন কোথায় ঘুমানো উচিত। জিয়া ঘাবড়ে যায়। জুন ওকে বলে ঘাবড়ে যেও না, আমি তোমাকে বলছি না আমার সাথে ঘুমাতে, এর পাশেই তোমার রুম রাখা হয়েছে, তুমি সেখানেই ঘুমাতে পারো আর তোমার রুমের পাশেই আমার রুম, তোমার কিছু লাগলে আমাকে জানাতে পারো আর সেখানে আসতেও পারো। এ কথা বলে সে চলে যায়। ওদিকে ইয়ান তো পাগলের মতো ড্রিঙ্ক করছিল আর বলছিল আমার কাছ থেকে আমার জুনকে কেউ আলাদা করতে পারবে না, সে শুধুমাত্র আমার, সে আমার ছোটবেলার ভালোবাসা, আমি তাকে পাওয়ার জন্য সব করব। তারপর ইয়ান তো জুনের বাড়িতে যায়। তাকে দেখার পর জিয়া অনেকটাই অবাক হয় আর ও তাকে ভেতরে নিয়ে যায়। সেখানে ও তো হানের জন্য খেলনা এনেছিল আর ওকে দেয়। হান তো খেলনা পাওয়ার পর অনেক বেশি হ্যাপি হয়। জিয়া বলে এখন আন্টিকে ধন্যবাদ জানাও আর ওনাকে পানি খাওয়াও। তখন হান তো তাড়াতাড়ি করে পানি নেওয়ার জন্য কিচেনে চলে যায়। সেখানে জিয়াও তার ছেলের পেছনে যায় এবং তার পেছনে আবার জুনও। কিছুক্ষণ পর সেখানে হান আসে এবং ওকে পানির গ্লাস দেয়। ইয়ান তো ইচ্ছা করে সে পানির গ্লাস ফেলে দেয় আর নিজেকে ব্যথা লাগায়। শব্দ পাওয়ার পর সেখানে জুন এবং জিয়া আসে। সেখানে ইয়ান বলে দেখো না, এ ছেলে আমাকে ব্যথা দিয়ে দিয়েছে, আমার তো মনে হচ্ছে সে আমাকে ঘৃণা করে। সেখানে হান তো ভয় পেয়ে যায় আর সেখানে জিয়া বলে আমি আমার ছেলেকে চিনি, সে কখনোই
এরকম করবে না। তাছাড়া সে কখনো মিথ্যাও বলে না। তোমারই কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেখানে জুন বলে আমিও আমার ছেলেকে ভালোভাবেই চিনি, সে কখনো এরকম কোনো ব্যবহার করবে না। ইয়ান তো রেগে যায় আর বলে আপনি এই ছেলেকে কিভাবে এত বিশ্বাস করতে পারেন? জুন বলে কারণ সে আমার ছেলে, আমি তাকে বিশ্বাস করব। তাছাড়া আমি তাকে এবং আমার ওয়াইফকে অনেক বিশ্বাস করি আর চিনিও। এসব দেখার পর তো ইয়ানের প্ল্যান একেবারে ফ্লপ হয়ে যায়। আরো রেগে সেখান থেকে চলে যায়, তাও আবার কান্না করতে করতে। সেখানে জিয়া বলে আপনি আমাদেরকে ভালোভাবে চেনেন না, জানেনও না, তাহলে কিভাবে এত বিশ্বাস করছেন? সেখানে জুন বলে তুমি আমার ওয়াইফ হও, প্রত্যেক হাজব্যান্ডের দায়িত্ব ওয়াইফকে বিশ্বাস করা। সেখানে জুন বলে আমি জানি তুমি অনেক ভালো বাচ্চা, তাই তোমারও ভয় পেতে হবে না। সেখানে জুন তো অনেক বেশি হ্যাপি হয় আর তার বাবাকে হাত করে। জিয়া ভাবে সে কত ভালো মানুষ, আমি কত লাকি সে আমার জীবনে এসেছে। তারপরে সিনে ইয়ান তো পার্সোনালি জিয়াকে ডাকে, গিয়ে ইয়ানকে জিজ্ঞেস করে তুমি কেন আমাকে ডেকেছো? বলে তুমি কি মনে করেছো তুমি জিতে গেছো আর তোমাকে জুন অনেক বেশি চায়, কিন্তু আমি তোমাকে জানিয়ে রাখি সে 6 বছর ধরে কাউকে ভালোবাসে। সে তাকে পাগলের মতো খুঁজছে কারণ সে তার সাথে নাইট স্পেন্ড করেছিল। তাই তুমি তার জন্য কোনো ফিলিংসই আনতে পারো না, কারণ যেদিন জুন সে মেয়েকে খুঁজে পাবে সে তোমাকে এবং তোমার বাচ্চাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিবে। কথা শোনার পর তো অনেক বেশি টেনশনে পড়ে যায়। অন্যদিকে জুন তো নোটিস করে সে 2 দিন ধরে ঠিক মতো বাড়িতে ফিরছে না, মানে অনেক লেট করছে। আর আজকেও সে ডিনারে আসেনি। সে জুন তো হানকে জিজ্ঞেস করে তোমার মা কোথায়? হান বলে মা আমাকে বলে যায়নি, আমি জানি না। এতে জুনের কিছু সন্দেহ হয়, আরো ভাবছিল সে এতক্ষণ কি করছে। সেখানে জিয়া আসে, ও তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় এত বিজি থাকছো, কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলো। জিয়া বলে যদি আমার আপনার সাহায্যের প্রয়োজন হয় আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। কিন্তু জুনের সেখানে সন্দেহ হয়। অন্যদিকে জিয়া তো এই বাড়ি থেকে পালানোর জন্য সব ব্যবস্থা করে নিয়েছিল, কিন্তু যখনই বের হয় তাকে হাতে নাতে জুন ধরে ফেলে আর জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ। জিয়া বাহানা বানায় আর বলে আমি ভাবছি আমি হোস্টেলে গিয়ে থাকবো। সেখানে জুন তো রেগে যায় আর বলে তুমি এসব কি বলছো, তুমি কেন এত রাতে বাড়ি ছাড়ার কথা বলছো? জিয়া বলে বিগত 6 বছর ধরে আপনি একজন মেয়েকে অনেক বেশি চান, আর আমি আর আমার বাচ্চা আপনার কাছে বোঝা হতে চাই না। আর ইয়ানুকে যা যা বলেছে ও আজকে সবই জুনকে বলে ফেলে। অন্যদিকে এসব শোনার পর জুন ভাবছিল আমি এখন কি করব। আর ও সেখানে নিজেকে নিজেই বলছিল তুমি জিয়াকে ভালোবেসে ফেলেছ আর এখন তোমার জিয়ার অভ্যাস হয়ে গেছে, তাই সব ভুলে তোমার তার সাথে জীবন শুরু করা উচিত। জুন ভাবে সময় এসে গেছে 6 বছর আগের সব ঘটনা ভুলে যাওয়ার। তারপরও জলদি করে বাড়িতে যায় আর জিয়াকে বলে তুমি আর হান আমার জন্য কোনো বোঝা না, আমি তোমাদেরকে অনেক বেশি চাই। জিয়া বলে তাহলে কি 6 বছর আগে সেই মেয়েকে খোঁজা আপনি বন্ধ করে দিবেন? এখানে হান বলে 6 বছর আগে আমি অনেক বড় ভুল করেছিলাম, একজন ইনোসেন্ট মেয়ের জীবন আমি নষ্ট করে দিয়েছিলাম। আমি পাগলের মতো তাকে খুঁজছিলাম তার দায়িত্ব নেওয়ার জন্য, কিন্তু এখন আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করেছি। আমার হার্ট আমাকে বাধ্য করছে আগের সবকিছু ভুলে যেতে। তুমি আমাকে বললে দায়িত্বহীনও বলতে পারো, কিন্তু আমি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। আরও জিয়াকে সেখানেই কিস করতে শুরু করে, কিন্তু জিয়াকে বলে তুমি এখনো চাইলে আমাকে থামাতে পারো, কারণ একবার আমি এগিয়ে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তখন তো জিয়া আগে থেকে ওকে কিস করে। তখনই হান আসে, তারা তো লজ্জায় পড়ে যায় আর তারা জলদি করে আলাদা হয়ে যায়। জুন তো হানকে জিজ্ঞেস করে তুমি এত মধ্যরাতে এখানে কি করছো? ও বলে মাকে ছাড়া আমার ঘুমই আসে না, আর কেন জানি আমার অনেক ভয় হচ্ছিল, তাই আজকে আমি মায়ের সাথেই ঘুমাবো। আর ও সেখানে দুইজনের মাঝে এসে শুয়ে পড়ে। আর জুন তো বাইরে দাঁড়িয়ে জিয়ার জন্যই অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে জিয়াও চলে আসে আর ও জুনকে বলে আমি জানতে চাই 6 বছর আগে আপনার কি হয়েছিল। জুন বলে শেয়ার হোল্ডাররা ইচ্ছে করে আমাকে ড্রাগ দিয়েছিল, তাই আমি অন্য আরেকটা রুমে চলে যাই আর একটা মেয়ের জীবন পুরো বরবাদ করে দিয়েছি। তাই আমি 6 বছর ধরে তাকেই খুঁজছি আমার ভুল শুধরানোর জন্য। কিন্তু তুমি আমার জীবনে আসার আগে আমি কখনোই ভাবিনি আমি অন্য কাউকে এত ভালোবাসতে পারবো, কিন্তু এখন তো মনে হচ্ছে আমি তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছি আর আসক্ত। তোমাকে ছাড়া আমি এখন নিজেকে কল্পনাও করতে পারবো না। এই কথা শোনার পর তো জিয়া হাসতে শুরু করে। জিয়া বলে ধরেন যদি সে মেয়ে ফিরে আসে আপনি কি আমাকে ছেড়ে দিবেন? সেখানে জুনোর হাত ধরে আর বলে আমি তোমাকে বাছাই করেছি ছেড়ে দেওয়ার জন্য নয়, কিন্তু আমার তো ভয় হচ্ছে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। জিয়া বলে না আমি আপনাকে ছেড়ে যাব না। ও বলে আমি তোমাকে ছেড়ে যেতেই দিব না, আর ওকে ভালোবেসে কিস করে। এরপরে চিনে আবারও ইয়ান চলে আসে আর ভিতরে জিয়াকে দেখে অবাক হয়ে যায় আর বলে তুমি এখনো বাড়ি ছেড়ে যাওনি? জিয়া বলে আমি তোমাকে কখন বলেছি আমি বাড়ি ছেড়ে চলে যাব? এবার তো ইয়ান অনেক বেশি রেখে যায় আর বলে তুমি নিজেকে কি মনে করো, তুমি একজন সিঙ্গেল মাদার আর হোটেলে ওয়েটারের কাজ করো,
তোমাকে কোনো জায়গা থেকে জুনের যোগ্য মনে হয় না? জুন তো রেগে যায় আর বলে, জবান সামলে কথা বলো, সে আমার ওয়াইফ হয়, না হলে পরে আমাকে দোষারোপ করতে পারবে না আমি তোমার সাথে এরকম কিছু করেছি যা তুমি আমার কাছ থেকে আশা করনি। সেখানে ইয়ান বলে, আমাকে না চুজ করে আপনি কিভাবে ওকে চুজ করতে পারেন? আমি তো ছোটবেলা থেকে আপনাকে ভালোবাসি। ইয়ান বলে, এসব বলা বন্ধ করো, আমি তোমাকে ছোট বোন হিসেবে দেখি, কিন্তু এবার তুমি সব সীমা ছাড়িয়ে গেছো। ইয়ান বলে, আপনি কিভাবে এক বাচ্চার মাকে চুজ করতে পারেন? দেখেন আমি কত সুন্দরী, আর আমি আপনার যোগ্য, তাই তাকে ছেড়ে আমাকে বিয়ে করে ফেলেন। জুন বলে, তুমি আমার থাপ্পড় খাওয়ার আগে চুপচাপ চলে যাও। এবার তো ইয়ান অনেক বেশি কান্না করে আর বলে, আমি আপনাকে অনেক বেশি ঘৃণা করি, আর সেখান থেকে চলে যায়। কিন্তু জিয়ার কাছে আসে আর বলে, তুমি তার কথায় কিছু মনে করো না। সেখানে জিয়া বলে, না, সে তো ঠিকই বলেছে, আমি এক বাচ্চার মা, আর আমি ওয়েটারের কাজ করি, কিন্তু এ কথা আলাদা, আপনি আমাকে ভালোবাসেন আর আমার বাচ্চাকে নিজের বাচ্চা হিসাবেই দেখেন, নিজের বাচ্চার মতোই ভালোবাসা দিচ্ছেন, কিন্তু এখন আমি আমার গোল অ্যাচিভ করতে চাই। সেখানে জুন বলে, আমি তোমার সব কিছুর মধ্যেই পাশে আছি, তোমাকে সম্পূর্ণ সাপোর্ট করব। তারপর থেকে জিয়া তার স্বপ্ন পূরণ করার জন্য অনেক বেশি কাজ করতে শুরু করে, আর সেখানে জুনও তাকে সম্পূর্ণ সাপোর্ট করেছিল। আর কাজ করতে করতে জিয়া নিজের কথাই ভুলে যায়, আর সেখানে ওর হাজবেন্ড এসে ওকে বিছানায় নিয়ে যায়, কারণ ও তো টেবিলেই ঘুমিয়ে পড়েছিল। জিয়া উঠে বলে, এখনো আমার অনেক কাজ বাকি। ও বলে, কিন্তু ঘুমানোও জরুরি। আর ও জিয়াকে বিছানায় এনে বলে, তুমি কি সে মোমেন্টের কথা ভুলেই গেছো যা নষ্ট হয়ে গেছিল? ও থেকেই থমকে গিয়েছিল। তখন আর কি সেখানে তারা একে অপরের সাথে প্রথমবারের মতো নাইট স্পেন্ড করে। এরকম ভাবে আরো কিছু সময় পার হয়ে যায়। জিয়া তার কষ্ট, পরিশ্রম এবং জুনের সাপোর্টে অনেক এগিয়ে যায়। এইসব দেখার পর তো ইয়ান জ্বলে পড়ে যায় এবং চ্যানের সাথে মিটিং করে, কারণ ইয়ান তো জানতো চ্যান আসলে জিয়ার দুশ্মন। তারা দুজনে মিলে সেখানে প্ল্যানিং করে তারা জিয়ার সম্মান ধুলোয় মিশিয়ে দিবে। প্ল্যানিং এর মাধ্যমে কোম্পানির একটা ইভেন্টের মধ্যে সে জিয়ার কাছে যায়। জিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সেখানে চ্যান বলে, আমিও এই ইভেন্টেরই অংশ, আর সেই ইভেন্টেই এসেছি। কাজ নিয়ে আমার তোমার সাথে কিছু কথা আছে। জিয়া ভাবে সত্যি সে কাজের কথা বলবে, তাই সেখানে চলে যায়, কিন্তু সে জোর করে তাকে কিছু ওষুধ খাওয়ায়। মানে জিয়া বলে, তুমি আমাকে কি খাওয়ালে? চ্যান বলে, তুমি এক নম্বরে নির্লজ্জ মেয়ে, আমাকে ধোকা দিয়েছে আর ইয়ানের পুরুষকেও চুরি করেছে। এখন আমরা চাই তোমার রেপুটেশন পুরাই খারাপ করতে। কিন্তু কিছুদিন আগে আমি একটা ব্যাপারে জানতে পারলাম, 6 বছর আগে তুমি আর কারোর সাথে নয়, জুনের সাথেই নাইট স্পেন্ড করেছ। জিয়া তো পুরাই শকড হয়ে যায়। সেখানে চ্যান বলে, কিন্তু আজকে তুমি অন্য কারোর সাথে নাইট স্পেন্ড করবে, তারপর আমি দেখবো জুন কি তোমাকে অ্যাকসেপ্ট করে কিনা। তখনই জিয়ার অবস্থাও সেখানে খারাপ হতে শুরু করে। ও তো নিজেকে কন্ট্রোলে আনার জন্য নিজেকে হার্ট করে ফেলে। চ্যান বলে, এরকম করে কোনো লাভই হবে না, কারণ তোমার শরীরে ওষুধ প্রবেশ করে ফেলেছে। তখনই সেখানে গার্ড চলে আসে। সে তো হতবাক হয়ে যায় আর বলে, তুমি কাউকে ডাকলেও না, আর গার্ড চলে আসলো। এখানে আমরা জানতে পারি জিয়া তো আগেই গার্ডকে মেসেজ করেছিল, বলেছিল কিছু সময়ের মধ্যে যদি আমি না আসি আমাকে বাঁচাতে এখানে চলে এসো। ততক্ষণে কোম্পানির সবাই তো সেখানে চলে আসে আর বলে, এখানে কি হচ্ছে? সেখানে জ্যান বলে, সে আমার এক্স ওয়াইফ, আর সে আমাকে ফাঁসাতে চায়, কারণ আমি অন্য কাউকে বিয়ে করেছি। সে ইচ্ছে করে সে ওষুধ খেয়েছে যাতে আমার উপরে দোষ দিতে পারে আর আমার সাথে নাইট স্পেন্ড করতে পারে। তখনই জিয়া ওঠে আর বলে, আমার কাছে প্রমাণ আছে। আরো চুপচাপ সে রেকর্ডার বের করে সবাইকে শোনায়। এখানে জ্যানের পর্দা তো পুরাই ফাঁস হয়ে যায়। জ্যান তো পুরাই অবাক। তখনই পেরেশান হয়ে জুন আসে আর বলে, তুমি কি ঠিক আছো? কি হয়েছে? এখানে জিয়া বলে, এর ব্যাপার আমি নিজেই সামলে নিয়েছি, আর এখন আমি সম্পূর্ণ ঠিক আছি। সেখানে জুন তো ওকে কোলে তোলে আর সেখান থেকে নিয়ে যায় আর বলে, ওকে পুলিশের কাছে দিয়ে দাও। সবার সামনে থেকে পুলিশ ওকে ধরে নিয়ে যায়। জেন চিল্লানো ছাড়া কিছুই করতে পারে না। অন্যদিকে জিয়াকে ডক্টর চেক করে আর বলে, সে এখন ঠিক আছে। ডাক্তার যাওয়ার পরপরই সেখানে জিয়া জুনকে বলে, আজকে জেন আমাকে বলেছে সেদিন হোটেলে আমার সাথে তুমি ছিলে। আমি সে হোটেলে যার সাথে নাইট স্পেন্ড করেছি সে আর কেউ নয়, তুমি ছিলে। জুন তো খুশি হয়। জিয়া বলে, হানু আপনারই বাচ্চা। আমার কথায় যদি আপনার বিশ্বাস হয় আপনি ডিএনএ টেস্টও করাতে পারেন। সেখানে জুন বলে, আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি, আর আমি অনেক বেশি হ্যাপি 6 বছর আগের সে মেয়েটা তুমি, আর আমি আমার ভালোবাসাও খুঁজে পেয়েছি। এখানে জুন তোর জন্য খাবার নিয়ে আসে আর বলে, এবার খাবার খাও। কিন্তু খাবার খাওয়ার পরপরই ভমিটিং করতে শুরু করে। সেখানেও এক অবস্থায় অজ্ঞান হয়ে যায়। এবার তো জুন অনেক বেশি পেরেশান হয়ে যায়। সেখানে কিছুক্ষণ পর ডাক্তার ওকে চেক করে আর বলে, আপনি মা হতে চলেছেন, কিন্তু সে ওষুধের কারণে আপনার গর্ভের সন্তানের উপরও একটু সমস্যা হয়েছে। সব জানার পর তো টেনশনে পড়ে যায়। সেখানে জুন আসার পর ও তাকে সবকিছু খুলে বলে। এখানে জুন তাকে শক্তি দেয় আর বলে, কোনো ব্যাপার না, আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করব।
এরকম ভাবে অনেক সময় সে হসপিটালেই ছিল এবং বাচ্চার টেক কেয়ার করেছিল। তার মার কাছে আসে আর বলে, মা আপনি এত অসুস্থ হয়ে গেছেন, হসপিটালেই আছেন। বলে, হান তোমাকে আমার কিছু বলার আছে। তোমার বাবা এবং আমি ডিসাইড করেছি তোমাকে আমরা ছোট ভাই বা বোন দিব। তুমি কি এ ব্যাপারে হ্যাপি হবে? সেখানে হান তো অনেক হ্যাপি হয়ে যায় আর তার মাকে বলে, মা আমি ছোট ভাই বা বোন চাই, আমি তাদেরকে রক্ষা করব। আমি অনেক ভালো বড় ভাই হতে চাই। ওনার জিয়া অনেক বেশি হ্যাপি ছিল। এরকম ভাবে রেগুলার ওকে চেক আপ করানো হয় এবং বাচ্চাও সুস্থ হয়ে যায়। ডক্টর রিপোর্ট নিয়ে আসে আর বলে, বাচ্চা এখন পুরোপুরি সুস্থ আছে, সুন্দরভাবে আপনার পেটে বড়ও হচ্ছে। সেখানে জুনোকে বলে, আমি আগেই বলেছিলাম সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে ইয়ান কি করছে তার বাবা সবই জানতে পেরে যায় আর ওকে অনেক বকা দিচ্ছিল। সেদু ইয়ানকে বলে, আমি তোমার কার্ড ব্লক করে দিচ্ছি, এবার তুমি বুঝতে পারবে কিভাবে চলাফেরা করতে হয়। এখন নিজে টাকা ইনকাম করো আর নিজেই বাঁচো। ভাবে অনেক মাস কেটে যায় এবং জিয়ার ডেলিভারির সময় চলে আসে। সেখানে হান এবং জুন দুজনে ওকে সাহস দিচ্ছিল। এখানে ডাক্তার এসে ওকে ভেতরে নিয়ে যায় ডেলিভারি করাতে। তারা দুজনেই বাইরে টেনশনে ছিল। কিছুক্ষণ পর ডাক্তার আসে। জুন জিজ্ঞেস করে, আমার ওয়াইফ এখন কেমন আছে? এখানে ডক্টর বলে, কংগ্রাচুলেশন, আপনার মেয়ে হয়েছে। মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে। তাদের খুশির কোনো ঠিকানাই ছিল না। বা ছেলে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এখন ওদের পরিবার পুরো কমপ্লিট হয়ে গেছে আর তারা সবাই মিলে ফ্যামিলি পিকচার তুলছিল। আর এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আমাদের কাছে ড্রামাটা কেমন লাগছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।